হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংরেজি ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক। একটা হলো জেরান্ড এবং অন্যটি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটা বিষয়ই ভার্ব প্লাস আইএনজি দিয়ে গঠিত হওয়ার কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় প্রার্থী কনফিউজড হয়ে যায়। অনেক সময় জেরান্ডকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেন, আবার কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপলকে জেরান্ড দিয়ে পরীক্ষা ভুল করে থাকেন। আমাদের আজকের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কিত ক্লাসটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই দিতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রবলেমের জায়গাটা কোথায়? ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটা হবে জেরান্ড, অন্যদিকে ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু পরীক্ষার হলে দেখা যায় যে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা নাউনের কাজ করছে এবং কখন ভার্ব প্লাস আইএনজিটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এই আইডেন্টিফাই না করতে পারার কারণে আমরা আসলে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় ভুল উত্তর দিয়ে থাকি। তাহলে আমরা এবার একটু কয়েকটা টেকনিকের মাধ্যমে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এটা শেখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে রুল নাম্বার 1, যদি আমরা দেখি যে ইট দিয়ে যদি কোনো কিছুকে রিপ্লেস করা যায়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিকে যদি আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন তাহলে সেটা হবে হচ্ছে জেরান্ড। আমরা প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করি। শি এনজয় সুইমিং। এই যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে কি আছে? সুইমিং। আপনি যদি এই সুইমিং এর জায়গায় একটা ইট দেন, কি দিবেন? ইট। তাহলে শি এনজয়স ইট। দেখেন অর্থ কিন্তু মিলে গেছে, বা সুইমিংটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। যেহেতু ভার্ব প্লাস আইএনজি কে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারছেন, তার মানে এটা নাউনের কাজ করছে এবং এটা হবে জেরান্ড। দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া আছে, স্মোকিং কজেস ক্যান্সার। আপনি স্মোকিং এর জায়গাটায় একটা ইট দিয়ে রিপ্লেস করে দেখেন যে ইট কজেস ক্যান্সার। তাহলে ইট দিয়ে রিপ্লেস করলে কিন্তু রিপ্লেস করা যাচ্ছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারছেন। যেহেতু আপনি ভার্ব প্লাস আইএনজিটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারছেন, তার মানে এটা নাউনের কাজ করছে এবং এটা হবে জেরান্ড। তাহলে আপনি রুল নাম্বার 1 যেটা মনে রাখবেন, যদি কোনো ভার্ব প্লাস আইএনজি কে ইট দিয়ে রিপ্লেস করা যায় তাহলে সেটা নিঃসন্দেহে জেরান্ড। রুল নাম্বার 2 হলো, যদি আপনি কখনো দেখেন প্রিপজিশন অথবা পসেসিভ এই দুইটা জিনিসের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তখন আপনি ওটাকে নির্দ্বিধায় জেরান্ড বলে দিতে পারেন। যেমন ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল, হি কিপড অন ডুইং। তাহলে এই যে হি কিপড অন ডুইং, এই ভার্ব প্লাস আইএনজিটা কার উপর পরে আছে? প্রিপজিশনের পরে। প্রিপজিশনের পরে টু ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে আমরা দেখি ভার্ব প্লাস আইএনজি হয় এবং সেই ভার্ব প্লাস আইএনজিটা সবসময় জেরান্ডের কাজ করে। তাহলে এই যে ডুইংটা, এটা কিসের কাজ করছে? এটা করছে জেরান্ডের কাজ। তাহলে আমরা মনে রাখবো যে প্রিপজিশনের পরে যে ভার্ব প্লাস আইএনজিটা থাকে ওটা জেরান্ডের কাজ করে। এবং দ্বিতীয় যেটা এখানে লেখা আছে পসেসিভ। পসেসিভ বলতে পসেসিভ অ্যাডজেক্টিভকে বোঝানো হচ্ছে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আপনি যদি কখনো দেখেন যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে সেইটাও নিঃসন্দেহে আপনি জেরান্ড বলে দিতে পারবেন। যেমন আমরা এই উদাহরণটা যদি দেখি, জ্যাক লাইকস হার রাইটিং। এখানে হার এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে। আমরা যখন দেখছি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তখন সেটাকে নিঃসন্দেহে জেরান্ড বলে দিতে পারি। লাস্ট ওয়ান আমাদের জেরান্ডের রুল নাম্বার 3, এটা হচ্ছে আপনি যদি দেখেন কখনো কমপ্লিমেন্ট হিসেবে আছে ভার্ব প্লাস আইএনজি, তখনও সেটাকে আপনি জেরান্ড বলে দিতে পারেন। কমপ্লিমেন্ট কি? অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা বিষয়ের ভিতরে একটা পার্থক্য আছে। তো কমপ্লিমেন্ট যখন হবে সেটাকে আপনি কিন্তু কখনোই প্যাসিভ করতে পারবেন না, অর্থাৎ কমপ্লিমেন্টকে কখনো প্যাসিভ করা যায় না। ভয়েসের ক্ষেত্রে আমরা যেমন অ্যাক্টিভ এবং প্যাসিভ করি, যদি কোনো বাক্যে কমপ্লিমেন্ট থাকে তাহলে ওই বাক্যকে কখনো প্যাসিভ করা যায় না। আপনি দেখেন সিইং ইজ বিলিভিং, এটাকে কি আপনি প্যাসিভ করতে পারবেন? পারবেন না। তার মানে এই বিলিভিংটাই কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে না, বিলিভের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। তাহলে এইটা এখানে কাজ করতেছে নাউন হিসেবে, বা এই যে বিলিভিংটা এইখানে কি হিসেবে কাজ করছে? জেরান্ড হিসেবে। তাহলে আপনি যদি কখনো দেখেন যে কমপ্লিমেন্ট আছে, তো কমপ্লিমেন্ট থাকলে সেটাও কি হবে? সেটাও হবে জেরান্ড। তাহলে আমাদের এখানে 3টা রুল মনে রাখতে হবে। একটা রুল নাম্বার 1, যদি আপনি সেটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন নিঃসন্দেহে জেরান্ড। রুল নাম্বার 2, যদি পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে জেরান্ড। এবং যদি আপনি দেখেন যে কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি আছে তাহলে সেটা জেরান্ড হবে। এখন আমরা চলে আসি প্রেজেন্ট পার্টিসিপলে। প্রেজেন্ট পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা কাজ করবে অ্যাডজেক্টিভের।
এখন এইটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা কয়েকটি টেকনিকের মাধ্যমে প্রেজেন্ট পার্টিসিপলকে মনে রাখবো। রুল নাম্বার 1, সেটা হচ্ছে আপনি যদি দেখেন কখনো সাবজেক্ট এরপরে ভার্ব এবং এরপরে একটা পার্সন আছে এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি পান, তাহলে এটা নিঃসন্দেহে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে যে হিমটা আছে এটা কি একটা পার্সন। এই যে পার্সন, এরপরে কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে। এই ভার্ব প্লাস আইএনজিটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি কিসের পরে থাকবে? সাবজেক্ট ভার্বের পরে একটা পার্সন থাকবে এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। রুল নাম্বার 2, আপনি যদি অনেক সময় দেখেন যে কোনো একটা ফ্রেজ দিয়ে একটা বাক্য শুরু হয় এবং এরপরে একটা ক্লজ থাকে, তাহলে আমরা যদি কখনো দেখি যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ফ্রেজ আছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ফ্রেজ এবং এরপরে আরেকটা ক্লজ, অর্থাৎ সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজ বলতে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা যদি এরকম পাই যে একটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু, এই যে ফ্রেজটা এখানে শেষ হয়েছে এবং এরপরে সাবজেক্ট এবং ভার্ব আছে, তার মানে আমরা এখানে দেখছি আরেকটা ক্লজ আছে। তাহলে এই ভার্ব প্লাস আইএনজি, প্রথমে যে ভার্ব প্লাস আইএনজিটা আছে, এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজের পরে যখন ক্লজ থাকে, ওই প্রথম ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ফ্রেজটা, ওই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। রুল নাম্বার 3, আপনি যদি কখনো দেখেন বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, বি ভার্বের পরে কি আছে? ভার্ব প্লাস আইএনজিটা, যে ভার্ব প্লাস আইএনজিটা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে, তখন ওই ভার্ব প্লাস আইএনজিটাও প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখেন, শি ইজ রাইটিং আ লেটার, এইখানে ইজ এর পরে ভার্ব প্লাস আইএনজি যেটা আছে রাইটিং, এই রাইটিং ওয়ার্ডটা এইখানে ইজ এর কারণে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, সুতরাং এই ভার্বটাও কি বলবো আমরা? প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এরপরে যদি যে ভার্ব প্লাস আইএনজিটা আসে অ্যাকশন ভার্ব হিসেবে, সেই ভার্ব প্লাস আইএনজিটাকে আপনি কি বলবেন? ওইটাও প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের যে 3টা রুল ছিল বা টেকনিক ছিল, সেটা যদি আমরা আরেকবার একটু খেয়াল করি, সাবজেক্টের পরে ভার্ব, তারপর একটা পার্সন এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। দ্বিতীয় যে বিষয়টা, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ফ্রেজ থাকলে ওই ভার্ব প্লাস আইএনজিটাও প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করে, এই ভার্ব প্লাস আইএনজিটাকেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এখন বিষয় হচ্ছে এইগুলো খুবই সহজে আমরা বের করতে পারি, কিন্তু মাঝে মাঝে যেটা হয়, আমরা যদি কখনো দেখি যে একটা ভার্ব প্লাস আইএনজি এবং এরপর একটা নাউন আছে, তাহলে বেশিরভাগ স্টুডেন্টই নির্দ্বিধায় এটাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেন, কিন্তু এখানে এটা ভুল হয়ে যায়। আসলে ভার্ব প্লাস আইএনজি এরপরে যদি কখনো আপনি দেখেন যে হচ্ছে একটা নাউন আছে, তার মানে সব সময় সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, সেটা কখনো কখনো জেরান্ড হতে পারে। তাহলে সেটা কখন জেরান্ড হবে, আমরা এখন একটু সেরকম কিছু উদাহরণ দেখব। পার্টিসিপল এবং জেরান্ড কখন হবে সেটা আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখব। ধরেন আমরা দেখলাম সুইমিং পুল, একটা এক্সাম্পল, একটা হচ্ছে সুইমিং পুল। তারপর লিখলাম ধরেন ড্রাইভিং কার, ড্রাইভিং কার। দেন লিখলাম রোলিং স্টোন, লিখলাম রোলিং স্টোন। এরপর লিখলাম হচ্ছে রানিং বাস, রানিং বাস। এরপর লিখলাম হচ্ছে বার্কিং ডগ। আমরা এরকম কিছু উদাহরণ এখানে তুলে ধরলাম। এই উদাহরণগুলোর ক্ষেত্রে যেটা হয় পরীক্ষার হলে, আমরা যখন দেখছি যে পুল এটা নাউন, তার আগে সুইমিং আছে প্রেজেন্ট পার্টিসিপল, বা কারের পূর্বে একটা ভার্ব প্লাস আইএনজি আছে, নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল, এই জায়গাটাই আমাদের ভুল হয়ে যায়। সো এইরকম সিচুয়েশন দেখলে যে ভার্ব প্লাস আইএনজির পর একটা নাউন আছে, সব সময় প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরান্ড, এটা কিন্তু দেয়া যাবে না। তাহলে আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করব যে কখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং কখন এটা জেরান্ড হবে, সেটা যদি একটু খেয়াল করি। এই ওয়ার্ডগুলোকে আমরা একটু উল্টাই লিখবো। সেটা উল্টাই কিভাবে? ধরেন একটা হচ্ছে সুইমিং পুল ছিল, তাহলে আমরা লিখলাম পুল সুইমিং একটা। এর পরের যে এক্সাম্পলটা দিয়ে আছে, আমরা যদি ড্রাইভিং কার ছিল, আমি লিখলাম কার ড্রাইভিং, উল্টা করে লিখলাম। তারপরে আমরা লিখলাম স্টোন রোলিং, এটা লিখলাম স্টোন রোলিং, ঠিক আছে। এরপরে রানিং বাস, এটাকে আমরা লিখলাম বাস, তারপর লিখলাম রানিং। এবং লাস্ট ওয়ান যেটা ছিল বার্কিং ডগ, এটাকে আমরা লিখবো ডগ এবং লাস্টে লিখবো বার্কিং। তাহলে আমরা এই সবগুলোকে একটু উল্টাই লিখলাম এবং মাঝখানে একটা বি ভার্ব দিয়ে দিই সবগুলোর ক্ষেত্রে। বি ভার্বটা কি? ইজ দিয়ে দিলাম। ধরেন কার ইজ, স্টোন ইজ, বাস ইজ, ডগ ইজ।
এইবার এই সেন্টেন্সগুলোকে আমরা একটু মিলাই দেখি, সেন্টেন্সগুলো কি অর্থ প্রকাশ করছে নাকি করছে না। যেমন পুল ইজ সুইমিং, পুল কি সুইম করতে পারে? না, পুল সুইমিং করতে পারে না। তাহলে এটাকে ক্রস দিই, যে আমরা অর্থ কিন্তু মেলে নেই যে পুল সুইম করতে পারে না। কার ইজ ড্রাইভিং, কার কি ড্রাইভ করতে পারে? ড্রাইভ তো মানুষ করবে, তাহলে কার ড্রাইভ করতে পারে না। স্টোন ইজ রোলিং, স্টোন কিন্তু রোল হতে পারে, তাহলে স্টোন যেহেতু রোল হতে পারে এটা হচ্ছে আমরা টিক চিহ্ন দিলাম। বাস ইজ রানিং, বাস কি করতে পারে? রান করতে পারে, তাহলে বাস যেহেতু রান করতে পারে তার মানে এটাও টিক দিলাম। দেখলাম ডগ ইজ বার্কিং, তাহলে ডগ কি করতে পারে? বার্ক করতে পারে। তাহলে এই তিনটার ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে আমরা যদি উল্টাই দিই তাহলে অর্থের মিল হয় বা অর্থের সামঞ্জস্যতা আছে, কিন্তু প্রথম যে দুইটা ছিল এই দুইটার ক্ষেত্রে কিন্তু অর্থের সামঞ্জস্যতা নেই। যেমন আমরা আরো একটা উদাহরণ বলতে পারি ওয়েটিং রুম, সেটা হবে কি? রুম ইজ ওয়েটিং, অর্থের কি সামঞ্জস্যতা আছে? নেই। তাহলে অর্থের যদি সামঞ্জস্যতা না থাকে, অর্থাৎ যদি ক্রস হয়, আমরা এখানে অর্থ যদি ক্রস হয় তাহলে আমরা সেটাকে লিখবো জেরান্ড, আর যদি টিক চিহ্ন হয় তাহলে সেটাকে লিখবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা যখন দেখবো যে পুল ইজ সুইমিং, অর্থ মিলছে না মেলে নাই? অর্থ মেলেনি, পুল সুইম করতে পারে না, তার মানে এটা জেরান্ড। কার ইজ ড্রাইভিং, কার ড্রাইভ করতে পারে না, তার মানে এটা জেরান্ড। স্টোন ইজ রোলিং, অর্থ মিলেছে, তার মানে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। বাস ইজ রানিং, বাস রান হতে পারে, তার মানে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ডগ ইজ বার্কিং, ডগটা কি করতে পারে? বার্ক করতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক একইভাবে তাহলে আমরা আর দুইটা উদাহরণ একটু লিখি। একটা বলেছিলাম কি? ওয়েটিং রুম, কি বলেছিলাম? ওয়েটিং রুম, ঠিক আছে। আর একটা ধরেন বললাম হচ্ছে ড্রোনিং ম্যান, মানে ডুবন্ত মানুষ, একজন মানুষ ডুবে যাচ্ছে, যে ড্রয়িং ম্যান। তাহলে এই দুইটার ক্ষেত্রে আপনি বলেন তো যে ওয়েটিং কি হবে এবং ড্রয়িং কি হবে? দেখেন আমি যদি এটাকে একটু উল্টা করে দিই, রুম ইজ ওয়েটিং, রুম কি কারোর জন্য অপেক্ষা করে? না, এটা করতে পারে না, তার মানে এটা কিন্তু অর্থ মিলছে না, তাহলে জিরান্ড। আর ড্রোনিং ম্যান, ম্যান ইজ ড্রোনিং, মানুষটা ডুবে যাচ্ছে, এটা কিন্তু হতে পারে। তাহলে এইটা যেহেতু হতে পারে তার মানে এই ড্রোনিংটা এখানে কি হবে? এটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই হলো জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, এই দুইটার ভিতর ডিফারেন্স। আশা করি আমাদের আজকের ক্লাসটির পরে আপনাকে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত আপনার কোনো সমস্যা থাকবে না, এবং এই বিষয়ক যে কোনো প্রশ্ন আসলে আপনি খুব সহজে উত্তর করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।